হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আবারও একটা নতুন ইকোনমিক্সের কনসেপ্ট নিয়ে আমি চলে এসেছি। যতটা পারছি নিজের তরফ থেকে চেষ্টা করছি তোমাদেরকে একদম সহজভাবে আমি কনসেপ্টটা বোঝানোর। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তো আমাকে কমেন্টে জানিও, আমি সেই জায়গাটা আরেকবার বুঝিয়ে দেবো, চেষ্টা করব। আর একটা জিনিস আমি তোমাদেরকে রিকোয়েস্ট করবো, বলতে পারো, আমি যে ভিডিওটা আপলোড করছি চেষ্টা করো পুরোটা দেখার। কোথাও কিছু ভুলভ্রান্তি হলে, কোথাও কোনো কনসেপ্ট বুঝতে অসুবিধা হলে নিচে টেলিগ্রাম চ্যানেলের লিংক দেওয়া আছে, সেই লিংকে জয়েন করো। জয়েন করে আমাকে জানাও যে কোন জায়গাটা বুঝতে অসুবিধা হচ্ছে। আমি পার্সোনালি তোমাদেরকে ওই জায়গাটা গাইড করে দেব। আর দেখো, এটা একটা হ্যান্ড রিটেন নোটস। আমি যেরকম ভাবে পড়েছি সেরকম ভাবে এটাকে বানিয়ে তারপর তোমাদেরকে পড়াচ্ছি। যদি কোথাও আরেকটু ডিটেলসে কেউ বুঝতে চাইছো তাহলে আমাকে সেটাও জানাও, তাহলে আমি কোনো স্ট্যান্ডার্ড বইয়ের রেফারেন্স নিয়ে তোমাদেরকে সেই জায়গাটা বুঝিয়ে দেবো। চলো, আর দেরি না করে আজকের সেকেন্ড লেকচার শুরু করি। আজকে আমরা পড়বো হচ্ছে ন্যাশনাল ইনকাম অ্যান্ড অ্যাকাউন্টিং। ঠিক আছে? ন্যাশনাল ইনকাম অ্যান্ড অ্যাকাউন্টিং এর মধ্যে আমরা কি কি দেখবো একবার দেখে নিই। আমরা আজকে দেখবো হচ্ছে জিডিপি, ফ্যাক্টর কস্ট কি, মার্কেট প্রাইস কি, রিয়েল জিডিপি কি, নমিনাল জিডিপি কি, রিয়েল জিডিপি কিভাবে কাজ করে, নমিনাল জিডিপি কিভাবে কাজ করে, জিএনপি কি। ঠিক আছে? চলো, তাহলে আমরা প্রথম শুরু করি হচ্ছে জিডিপি দিয়ে। যখন জিডিপি দেখব তখন জিডিপির ফুল ফর্মটা আগে আমাদের জেনে নিতে হবে। জিডিপির ফুল ফর্ম হচ্ছে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। ঠিক আছে? এবার যখন আমরা গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট বলছি তখন আমরা গ্রস ডোমেস্টিক প্রোডাক্টের মানেটা কি, যখন আমরা মানে দেখব তখন মানে দেখতে গেলে জানবো হচ্ছে গ্রস মানে হচ্ছে টোটাল, ডোমেস্টিক মানে হচ্ছে ইন হাউস, ইন হাউস মানে হচ্ছে ইন্ডিয়ার ভেতরে, ইন্ডিয়ার বাউন্ডারির ভেতরে যেটুকু আছে সেইটুকু। ঠিক আছে? তো আর প্রোডাক্ট মানে হচ্ছে যেটা ওই বাউন্ডারির ভেতরে প্রডিউস করা হচ্ছে। তাহলে যদি আমরা টোটালটাকে দেখি তাহলে টোটাল ইন্ডিয়ার বাউন্ডারির মধ্যে যে জিনিসটা প্রডিউস হচ্ছে তার যে জিনিসটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে জিডিপি। যদি আমাদেরকে ডেফিনেশন জানতে হয় তাহলে ডেফিনেশনের জন্য আমরা যদি দেখি, তাহলে ডেফিনেশন বলতে গেলে তুমি বলতে পারো দ্য টোটাল ফাইনাল ভ্যালু অফ গুডস অ্যান্ড সার্ভিস প্রডিউসড উইদিন, এই কথাটা খুব ভালো করে মাথায় রাখবে। দ্য টোটাল ফাইনাল ভ্যালু অফ গুডস অ্যান্ড সার্ভিস প্রডিউসড উইদিন দ্য ডোমেস্টিক টেরিটরি অফ অ্যান এ কান্ট্রি ইন এ স্পেসিফিক টাইম পিরিয়ড। তাহলে কি মাথায় রাখবে? উইদিন এ টেরিটরি অফ কান্ট্রি অ্যান্ড স্পেসিফিক টাইম পিরিয়ড ইজ কল্ড গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। আশা করছি জিডিপি কাকে বলে তাহলে বোঝা গেল। ঠিক আছে? তাহলে আমরা প্রথম কি মাথায় রাখবো আমাদের এখানে? ডোমেস্টিক। আর কি পড়লাম? ফাইনাল গুডস অ্যান্ড ভ্যালু অফ দ্য প্রোডাক্ট। ফাইনাল। তাহলে আমরা যদি কোথাও কোনো জায়গায় দেখি বা কোনো এমসিকিউতে দেখি যে ইন্টারমিডিয়েটারি গুডস হিসাবে জিডিপি কে ক্যালকুলেট করা যায় কি যায় না, ক্যালকুলেট করা যায় না। আমাদের সবসময় জিডিপি ক্যালকুলেট করতে গেলে ফাইনাল গুডসটাই দেখতে হয়, ফাইনাল গুডস ছাড়া আমরা দেখতে পারি না। ঠিক আছে? তারপর আমরা কি দেখব? আমরা আর একটা জায়গায় দেখলাম যে ফাইনাল ভ্যালু অফ গুডস অ্যান্ড সার্ভিস প্রডিউস। ফাইনাল ভ্যালু কি হবে? কার ভ্যালু? গুডস অ্যান্ড সার্ভিস প্রডিউস। তাহলে হঠাৎ করে গুডস অ্যান্ড সার্ভিস প্রডিউসটা কি করে আসছে? আমি কালকের ক্লাসে বলেছিলাম, মনে আছে, যে আমরা প্রডিউস কি করে করি? ফোর ফ্যাক্টর অফ প্রোডাকশন তোমাদেরকে বুঝিয়েছিলাম, যেখান থেকে চারজন প্রডিউস করছে, কেউ কিনছে। আমাকে নিচে একটু কমেন্টে জানাও, যারা সিরিয়াস অ্যাসপিরেন্ট আছো, যারা আমার ভিডিওটা দেখেছো, কোন চারটে ফ্যাক্টর অফ প্রোডাকশনের কথা আমি আগের ক্লাসে বলেছিলাম। তো সেই চারটে ফ্যাক্টর অফ প্রোডাকশন দিয়ে যে ফাইনাল গুডস এন্ড ভ্যালুটা আসছে, যেটা আমরা প্রডিউস করছি উইদিন এ ডোমেস্টিক টেরিটরি অফ এ কান্ট্রি ইন এ স্পেসিফিক টাইম পিরিয়ড, সেটাকে বলা হচ্ছে জিডিপি, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। ঠিক আছে? আচ্ছা, তাহলে জিডিপি তো আমরা পেয়ে গেলাম, জিডিপি পেয়ে তো গেলাম, কিন্তু জিডিপি কে ক্যালকুলেট কি করে করব? জিডিপি কে ক্যালকুলেট করার জন্য এখানে তিনটে মেথড আমরা দেখে নেব। ফার্স্ট হচ্ছে ইনকাম মেথড, সেকেন্ড হচ্ছে এক্সপেন্ডিচার মেথড, থার্ড হচ্ছে ভ্যালু অ্যাডেড মেথড।
ঠিক আছে? ফার্স্ট হচ্ছে ইনকাম মেথড। ইনকাম মেথড দিয়ে আমি কি করে ক্যালকুলেট করব? আমি ওই যে চারটে ফ্যাক্টর একটু আগে তোমাদেরকে জিজ্ঞেস করলাম, কোন চারটে ফ্যাক্টর কাজ করছে না কাজ করছে কি হচ্ছে বলো? সেই ফ্যাক্টর গুলোর মধ্যে আশা করছি তোমরা ভিডিওটা দেখেছো, তোমরা বলতে পারবে। সাপোজ আমি যে চারটে ফ্যাক্টর যে আর্ন করলো, সেই আর্নটার যে প্রোডাকশনটা বেরোবে, সেই প্রোডাকশনটা দিয়ে আমি যখন ক্যালকুলেট করব তখন একটা জিডিপি পাবো। এবার অনেক ক্ষেত্রে দেখা গেছে এই ফ্যাক্টরস অফ প্রোডাকশনটা যে ইনকামটা করছে, চারটে ফ্যাক্টরস মানে সাপোজ আমি একটা ফ্যাক্টর ওদের মধ্যে বলে দিচ্ছি, একজন লেবার, সাপোজ একজন লেবার 100 টাকা আয় করছে, তার এই আয়টা যোগের সাথে প্লাস আরো তিনটে ফ্যাক্টর যা কাজ করছে, সাপোজ ধরো ধরলাম আমি টোটালটা 500 হচ্ছে, তাহলে আমি বলতে পারি একটা কান্ট্রি জিডিপি 500 টাকা। কিন্তু এবারে এখানে ক্যাচ হচ্ছে, যদি কোথাও কোনো কেউ নিজের ইনকাম ডিসক্লোজ না করে, সাপোজ এই লেবারটি যে 100 টাকা আয় করছিল সে হয়তো 200 টাকা আয় করছে, কিন্তু বলছে হয়তো 100 টাকা, তাহলে কি আমি অ্যাকিউরেটটা পাবো? অ্যাকিউরেটটা পাবো না। তখন কিন্তু আমার প্রপার জিডিপি ক্যালকুলেট কিন্তু হবে না, তখন আমার ডেটাটা ভুল হবে। তাহলে আমরা এই ইনকাম মেথডের উপর ডিপেন্ড করে আমাদের ইন্ডিয়ার ইকোনমির জিডিপি ক্যালকুলেট করি না, কারণ এটা অ্যাকিউরেট হয় না। আমরা আরো একটা মেথড দেখব। নেক্সট মেথড কি আছে? এক্সপেন্ডিচার মেথড। সাপোজলি ওই লেবারটি যে 100 টাকা ইনকাম করছে, সে তো খরচাও করবে, সে খরচাটা তো আর কমাতে পারবে না, সে হয়তো 50 টাকা খরচা করছে। অন্য যে তিনটে ফ্যাক্টর আছে তারা হয়তো সবাই মিলে হয়তো 100 টাকা খরচা করছে, তাহলে আমার টোটালটা হচ্ছে 150 টাকা। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা এরকম ভাবে একটা এক্সপেন্ডিচার মেথড হিসাব করতে পারি। মানে যারা যে সাইড থেকে খরচা করছে সেই খরচাটাকে যখন আমরা হিসাব করব প্রত্যেকটা সেক্টর অনুযায়ী, সেই সেক্টরের ওপর ডিপেন্ড করে তখন যে প্রোডাক্টটা পাবো সেটাকে আমরা বলতে পারি যে এটা এক্সপেন্ডিচার মেথড হিসাবে বার করে আমরা পেয়েছি। মানে আগের দিন বলেছিলাম মনে আছে, জিডিপি ইকুয়ালস টু সি প্লাস আই প্লাস জি প্লাস এক্স মাইনাস এম। এটা একটু কমেন্টে জানাও, এই সিটা কি, আইটা কি, জিটা কি, এক্সটা কি, আর এমটা কি। আমি এটা আগের ক্লাসে বুঝিয়েছি, যারা বুঝতে পারছো না বা যাদের মনে নেই তারা একবার কি আগের ক্লাসটা দেখে নাও। আর একটা জিনিস কি, আর একটা জিনিস হচ্ছে ভ্যালু অ্যাডেড মেথড। ভ্যালু অ্যাডেড মেথড মানে ভ্যালু যখন আমি কোথাও অ্যাড করছি, হলো সাপোজ ধরো একজন চাষা চাষ করে গম উৎপন্ন করেছে, হলো গম উৎপন্ন করেছে, সেই গমটা বাজারে বিক্রি কর, এই গমটা উৎপন্ন করতে লেগে যাচ্ছে 100 টাকা, সেই গমটা বাজারে বিক্রি করছে হচ্ছে 150 টাকা, তাহলে এখানে আমার ভ্যালু অ্যাডেড কত হলো? 50 টাকা ও আয় করলো। এই গমটা একজন গমকল যার আছে সে কিনছে, কিনে আটাটাকে মানে মানে গম থেকে আটা তৈরি করে 160 টাকায় সে হয়তো বিক্রি করছে, এইখানে কত হলো? 10 টাকা। আবার সে তোমার এই আটাটা নিয়ে এসে কেউ হয়তো তোমার রুটি বানিয়ে রুটি বানিয়ে বিক্রি করছে, বাঞ্চ অফ রুটি বিক্রি করছে, তো আমি অ্যাজ এ ধরে নিচ্ছি 160 টাকারটা ও 200 টাকায় বিক্রি করছে। ঠিক আছে, তো আমার এখানে কত হলো? 40 টাকা। তাহলে আমার ওভারঅল যদি দেখতে চাই, তাহলে এখানে 50, 10, 60 আর 10, 40, এখানে 101টা আমি ওভারঅল পাচ্ছি ভ্যালু অ্যাডেড মেথড। এই ভ্যালু অ্যাডেড মেথডটা এন্টায়ার সেক্টর যদি আমি ক্যালকুলেট করি, আমি এখানে তোমার একটা ব্যক্তির বললাম, জাস্ট একটা লেবারের বললাম, আমাদের যে ফোর ফ্যাক্টরস অফ প্রোডাকশনস আছে, যে সেক্টর আছে, সেই সেক্টরের যদি এন্টায়ার সেক্টর এন্টায়ার প্রোডাকশনটা দেখি, তখন আমরা দেখতে পাবো যে এই যে ভ্যালু অ্যাড প্রত্যেকটা সেক্টর থেকে প্রত্যেকটা ফ্যাক্টর থেকে হচ্ছে, হওয়ার পর যে অ্যামাউন্টটা দাঁড়াচ্ছে, সেই অ্যামাউন্টটা কত হলে আমাদের জিনিসটা ফাইনাল গুডস পাচ্ছি। মানে আমি এই রুটিটা হচ্ছে ফাইনাল গুডস, আমি রুটিটা হাউস হোল্ড গিয়ে কনজিউম করছে। আবার কোনো রেস্টুরেন্টে রুটিটা নিয়ে গিয়ে 200 টাকার রুটিটা 250 টাকায় বেচছে,
তখন কিন্তু আবার আমার এখানে 50 টাকা অ্যাড হয়ে যাবে, তখন কিন্তু এখানে 100-র জায়গায় 150 হয়ে যাবে। ঠিক আছে? তখন কিন্তু আমি বলতে পারবো যে লেবার ক্লাসের যে ভ্যালু অ্যাডেড মেথড করে পেয়েছি, আমি কিন্তু 50 টাকায় পেয়েছি। এরকম ভাবে যখন ফাইনাল প্রোডাক্টটা আসার পর যে এন্টায়ার সাইকেলে যে ভ্যালু অ্যাডেড গুলো হতে 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 আমি ফাইনাল অ্যামাউন্টটা পাবো, সেটা একটা জায়গায় গিয়ে আমার আসবে হচ্ছে 150 টাকা। এরকম ফ্যাক্টর 2-তে এক্স, ফ্যাক্টর 3-তে ওয়াই, ফ্যাক্টর 4-এতে জেড, এই 150 XYZ ক্যালকুলেট করে 150 XYZ, এটা হবে হচ্ছে আমার একটা জিডিপি। আশা করছি বোঝাতে পারলাম। তাহলে আমরা কি কি দেখলাম? ইনকাম মেথড, যখন কোনো ইন্ডিভিজুয়ালদের ইনকামকে ক্যালকুলেট করে করা হয়, এটা অ্যাকুরেট হয় না, কারণ কেউ নিজের ইনকামকে প্রপারলি ডিসক্লোজ করতে চায় না, সবাই কমিয়েই বলতে চায়। এক্সপেন্ডিচার মেথড, এক্সপেন্ডিচার মেথডটাও খরচার ওপর নির্ভর করে, কে কতটা খরচা করছে না করছে তার উপরে। আর ভ্যালু অ্যাডেডটা এই প্রসেসে, ডিউরিং প্রসেসে আমরা যতটা ভ্যালু অ্যাড করছি তার উপর নির্ভর করে যে মেথডটা আমরা পাচ্ছি। আচ্ছা, আমরা কিন্তু সবসময় মনে রাখবো যে আমরা কিন্তু এই ভ্যালু অ্যাডেড মেথডটাই ইউজ করি, আমরা কিন্তু অন্য কিছু ইউজ করি না। এটা এমসিকিউ এর জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস, এটা বারবার বলছি, এটা মাথায় রাখবে। প্রিভিয়াস ইয়ারও কোশ্চেনে এসছে যে আমাদের ইকোনমিতে জিডিপি ক্যালকুলেট কি করে করা হয়, কোন মেথডে ক্যালকুলেট করা হয়, প্লাস কোন গুডস সেখানে ইনক্লুড করা হয়, ইন্টারমিডিয়েটারি গুড ইউজ করা হয়, ক্যাপিটাল গুডস ইউজ করা হয়, না কোন গুডস ইউজ করা হয়, সেইগুলো দেখে তোমরা কিন্তু নিজেদের খাতায় নোট ডাউন করে নেবে। আমরা কিন্তু সবসময় ইউজ করি হচ্ছে ভ্যালু অ্যাডেড মেথড। আর এটা কে করে? এটা করে হচ্ছে এনএসও। এনএসওর ফুল ফর্ম একটু আমায় কমেন্টে জানাও, যারা যারা ভিডিওটা দেখছো। আমি জানি আমি অনেক কিছু কমেন্ট করতে বলছি, হয়তো কেউ দেখছে কেউ দেখছে না, কেউ কমেন্ট করবে কেউ কমেন্ট করবে না, কিন্তু যারা আমার সাথে জুড়তে চাও, যারা আমার সাথে ইমপ্রুভ করতে চাও, যারা একসাথে এগোতে চাও, তারা কমেন্টটা করো, যারা সিরিয়াস অ্যাসপিরেন্ট আছো তারা কমেন্টটা করো। আর এই রিপোর্টটা বা এই জিনিসটা কতদিন অন্তর অন্তর, কত মাস অন্তর অন্তর দেখা হয়, কত মাস অন্তর অন্তর করা হয়? এটা করা হয় হচ্ছে কোয়ার্টারলি বেসিসে। ঠিক আছে? সো আর একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, এই যে এত ক্যালকুলেট করছি আমরা, এই ক্যালকুলেশনের মধ্যে কি কোথাও ট্যাক্স ইনক্লুড হয়? কোথাও কি ট্যাক্স কি আমরা গুনি? যে আমরা যে এই প্রোডাক্টটা দিচ্ছি, ধরো কিনছি বেচছি, আমরা তো অনেক ট্যাক্স দিই, ইনডাইরেক্ট ট্যাক্স, ডাইরেক্ট ট্যাক্স, এটা ওটা, সেগুলো কি হয়? সেগুলো কি গুনি আমরা? না। কোনো ডাইরেক্ট ট্যাক্স কিন্তু জিডিপির ক্ষেত্রে ক্যালকুলেট করা হয় না। ঠিক আছে? কেন ক্যালকুলেট করা হয় না? কারণ আমরা গুডস অ্যান্ড সার্ভিস প্রোভাইড করছি। গুডস অ্যান্ড সার্ভিসের ক্ষেত্রে আমরা দুটো জিনিসকে ইনক্লুড করে থাকি। কি কি ইনক্লুড করে থাকি? ইনডাইরেক্ট ট্যাক্স আর সাবসিডি। আমরা কিন্তু ডাইরেক্ট ট্যাক্সকে ইনক্লুড করি না। কেন ইনক্লুড করি? কারণ যদি আমরা গুডস অ্যান্ড সার্ভিসকে ইনক্লুড না করি ডাইরেক্ট ইনডাইরেক্ট ট্যাক্স আর সাবসিডির ওখানে, তাহলে কিন্তু আমরা প্রপার ক্যালকুলেশনটা পাবো না। তো আমাদেরকে কেন করছি, কিসের জন্য করছি, বুঝতে গেলে একটা প্রপার ক্যালকুলেশন বুঝতে হবে। আমরা প্রত্যেকেই জানি, ধরো আমাদের কোনো কিছুতে গভর্নমেন্ট সাবসিডি দেয়, আমরা তার জন্য একটা ইনডাইরেক্ট ট্যাক্স দিই। দেখবে আমাদের কোনো প্রোডাক্টে এমআরপি লেখা থাকে, ম্যাক্সিমাম রিটেল প্রাইস। ওখানে কোনোদিনও যদি আমরা দেখি প্যাকেটের মধ্যে, ওখানে কিন্তু একটা ট্যাক্সও ক্যালকুলেট করা থাকে। সেই ট্যাক্সটা কিন্তু আমরা পে করছি, ওটা কিন্তু আমাদের ডাইরেক্ট ট্যাক্স। আর কোথাও আমাদের দেখতে হয় যে আমরা কিন্তু ইনডাইরেক্ট ট্যাক্স দিই। ঠিক আছে? তো এবার ধরো সাপোজ একটু আগে যে উদাহরণটা দিলাম, যে আলটিমেটলি একটা রেস্টুরেন্ট একটা রুটি বিক্রি করছে, সাপোজ একটা রুটি বিক্রি করছে 250 টাকাতেও বিক্রি করছে, কিন্তু আমাদের গভর্নমেন্ট দেখছে যে 250 টাকায় রুটিটা খুব হাই প্রাইসে বিক্রি হচ্ছে, আমাদের যে পপুলেশন আছে তারা এতটা এফোর্ড করতে পারবে না। তখন গভর্নমেন্ট কি করে? গভর্নমেন্ট এই রুটিটাকে সবার কাছে অ্যাভেলেবেল করার জন্য এই 250 টাকার ওপরে গভর্নমেন্ট দেয় হচ্ছে আমাদের সাবসিডি। যে গভর্নমেন্ট ভর্তুকি দিল, গভর্নমেন্ট ভর্তুকি দিয়ে জিনিসটাকে ক্যালকুলেট করলো। তাহলে আমাদের একটা 250 টাকা রুটির ওপর যদি গভর্নমেন্ট 100 টাকা সাবসিডি দিয়ে দেয়, তাহলে আমি কত টাকায় পাবো ওটা?
হুম, তাহলে আমি পাচ্ছি ওটা হচ্ছে 150 টাকাতে। তাহলে আমি একটা রুটি যেটার আগে দাম ছিল হচ্ছে 250 টাকা, সেটা পাচ্ছি 150 টাকাতে। এবার আমি কেন বললাম যে সাবসিডিকে ইনক্লুড করা হয়? আমি যদি এই জিনিসটাকে ক্যালকুলেট করি জিডিপিতে, তাহলে কি আমি প্রপার দামটা পেয়ে যাব? প্রপার দামটা পাবো না, কারণ এটা তো গভর্নমেন্ট আবার প্রোভাইড করে দিচ্ছে, তাই না? আর এখানে ইনডাইরেক্ট ট্যাক্স কেন আমরা ধরি? ইনডাইরেক্ট ট্যাক্স ধরি কারণ ওটা আমাদের ডাইরেক্টলি পে করতে হচ্ছে না, ওটা যাদের কাছ থেকে আসছে তারা পে করছে। আমরা যখন ডাইরেক্ট ট্যাক্স পে করি তখন সেটাকে আমরা ক্যালকুলেট করি না, কারণ আমাদের ইনকামের ওপরে সেই জিনিসটা আমরা পে করে দিচ্ছি অলরেডি। আশা করছি এই অবধি বোঝাতে পেরেছি। ফ্যাক্টর কস্ট আর মার্কেট প্রাইস, এই দুটো ক্ষেত্রে প্রপারলি আমাদের ইভ্যালুয়েশনটা বার করার জন্য আমরা ইনডাইরেক্ট ট্যাক্স, সাবসিডি এইগুলোকে নিয়ে আমরা দেখে থাকি। যদি আমাদের মার্কেট প্রাইস জানতে হয়, তাহলে মার্কেট প্রাইস জানতে গেলে ফ্যাক্টর কস্ট জানতে হবে। ফ্যাক্টর কস্টের সাথে আমার ট্যাক্স যোগ করতে হবে। একটা কোনো কিছুতে উৎপন্ন করতে যে মেন যে খরচাটা হচ্ছে, তারপর ট্যাক্স চাপছে, কিন্তু গভর্নমেন্ট আবার সেখানে সাবসিডি দিয়ে দিচ্ছে। এইগুলো করার পর যে ভ্যালুটা আসছে, সেই ভ্যালুটা হচ্ছে মার্কেট প্রাইস। আশা করছি কারোর বুঝতে অসুবিধা হচ্ছে না। যদি বুঝতে অসুবিধা হয় তো আমাকে বারবার বলছি, এটা ইকোনমিক্স, এটা কনসেপচুয়াল। সবাইকার পড়ানোর ধরন বা কনসেপ্ট বা কন্টেন্ট এক ধরনের হয় না। আমি আলু পটল পেঁয়াজ দিয়ে বুঝছি, তুমি হয়তো আলু পটল পেঁয়াজ দিয়ে বুঝতে নাও পারো। তো ইন দ্যাট কেস তোমাদেরকে বলতে হবে যে তোমরা কিভাবে বুঝতে চাইছো, আমাকে জানাবে, আমি সেইভাবে তোমাদেরকে জিনিসটা রিপ্রেজেন্ট করব। চলো, তাহলে আমরা নেক্সট দেখে নিই কি আছে। আচ্ছা, তাহলে আমরা দেখলাম হচ্ছে জিডিপি, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। আচ্ছা, যখন ডোমেস্টিক বলছি আমি, তখন ডোমেস্টিক বলতে কি বললাম? টেরিটরি অফ দ্য কান্ট্রির মধ্যে যেটা পড়ছে সেটা। এরপর দেখে নেবো যেটা আমরা, সেটা হচ্ছে জিএনপি, গ্রস ন্যাশনাল প্রোডাক্ট। গ্রস ন্যাশনাল বলতে আমরা কি বোঝাচ্ছি? ন্যাশনাল বলতে আমরা একটা টেরিটরির বাইরের জিনিসকেও দেখতে পারি, ঠিক আছে? ন্যাশনাল মানে আমরা বাইরে থেকেও জিনিস দেখার চেষ্টা করব, মানে আউটসাইড অফ ইন্ডিয়া ক্যান অলসো কাউন্ট। তাহলে যখন আমাদেরকে জিএনপি ক্যালকুলেট করতে হবে, জিএনপি ক্যালকুলেট করতে গেলে জিডিপি প্লাস এনএফআইএ। আমি একটু বাদে তোমাদেরকে বোঝাচ্ছি এনএফআইএটা কি বিস্তারিতভাবে। এনএফআই হচ্ছে নেট ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রড, ঠিক আছে? তাহলে আমি যখন গ্রস ন্যাশনাল প্রোডাক্টে যাব, তখন গ্রস ন্যাশনাল প্রোডাক্ট দেখতে গেলে আমি কি দেখব? প্রথমে আমার কান্ট্রির জিডিপি দেখব, তার সাথে দেখব হচ্ছে এনএফআইএ। হলো? তাহলে এবার এনএফআইএ কি সেটা একটুখানি চলো বুঝে নিই। তাহলে আমরা যখন জিডিপি থেকে জিএনপিটা দেখছি, জিডিপি থেকে জিএনপি দেখতে গেলে আমাদের জিএনপিটা কি করে ক্যালকুলেট করি একবার আমরা চলো দেখে নিই। টু ক্যালকুলেট জিএনপি উই অ্যাড দ্য ফ্যাক্টর ইনকাম অফ ইন্ডিয়ানস ফ্রম অ্যাব্রড ইন জিডিপি অ্যান্ড সাবট্রাক্ট দ্য কন্ট্রিবিউশন অফ ফরেনার্স ইন ইন্ডিয়াস জিডিপি। তাহলে আমরা এখানে কি করছি? আমরা যেটাকে নিচ্ছি সেটা হচ্ছে ফ্যাক্টর ইনকাম অফ ইন্ডিয়ানস ফ্রম অ্যাব্রড, মানে যারা বাইরে থেকে যে ইন্ডিয়ানরা টাকা ইনকাম করছে সেটাকে ধরছি। আর সাবস্ট্রাক্ট করছি, বাদ দিচ্ছি কন্ট্রিবিউশন। কাদের কন্ট্রিবিউশন? ফরেনারদের কন্ট্রিবিউশন। কোথায়? ইন্ডিয়ান জিডিপি থেকে। তার জন্যই এখানে বলা হয়েছে নেট ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রড। নেট কথাটা যখনই আসবে তখন আমরা সবসময় জানবে গ্রস থেকে যখনই নেটেতে যেতে হয় কিছু আমাদেরকে বাদ দিতে হয়, কিছু বাদ দেওয়ার পর আমরা নেটেতে পৌঁছাই। যখন তোমরা যখন চাকরি করবে, তখন চাকরি করতে গিয়ে দেখবে তোমাদের গ্রস স্যালারি একটা থাকবে, হাতে কেটে কুটে একটা যেটা পাবে সেটা হবে হচ্ছে নেট স্যালারি। যে কাটবে, সেই কাটাটা আমরা কে বাদ দিয়ে যেটা পাবো দ্যাট ইজ কল্ড নেট। আশা করছি এনএফআই এটা বোঝাতে পারলাম। চলো তাহলে আমরা দেখে নিই আগে কি দেখছিলাম। তাহলে আমরা জিএনপি যখন ক্যালকুলেট করতে চাইছি তখন জিডিপি প্লাস এনএফআইএ,
এখানে কিন্তু অনলি বাই রেসিডেন্ট লেখাই আছে, মানে শুধু ইন্ডিয়ান রেসিডেন্টেরটা ক্যালকুলেট হবে, ফরেনারদেরটা বাদ হয়ে যাবে। হলো? তাহলে ইন্ডিয়ার ক্ষেত্রে জিডিপি গ্রেটার দেন জিএনপি। ঠিক আছে, আর একটা জিনিস দেখবো, ফ্যাক্টর কস্ট আর মার্কেট প্রাইস কি। জিডিপি অ্যাট মার্কেট প্রাইস, সেক্ষেত্রে দেখতে গেলে আমরা দেখতে পাবো জিডিপি অ্যাট মার্কেট প্রাইস যখন দেখতে চাইবো তখন জিডিপি অ্যাট ফ্যাক্টর কস্ট প্লাস ট্যাক্স, আর জিএনপি অ্যাট ফ্যাক্টর কস্ট প্লাস ট্যাক্স। জাস্ট এইটুকু জেনে রাখো যে গ্রস থেকে যখন আমরা নেটে যাব তখন কিছু বাদ দেব, যখন ডোমেস্টিক দেখবো তখন আমরা শুধু ইন্ডিয়ার দেখবো, যখন ন্যাশনাল দেখবো তখন আমরা হোলসাম দেখবো। এইভাবে আমরা হিসাব করব। তারপর আমরা দেখে নিই কি রিয়েল জিডিপি আর নমিনাল জিডিপি। রিয়েল মানে কি, অ্যাকচুয়াল যেটা আমরা দেখতে পাচ্ছি। সবসময় মাথায় রাখবে রিয়েল জিডিপি আর নমিনাল জিডিপি নিয়ে অনেক কনফিউশন আছে। বারবার এমসিকিউতে দেখতে পাবে রিয়েল জিডিপি নমিনাল জিডিপি আমরা কোনটা মেজার করি, আমরা কি করি না করি। সেক্ষেত্রে আমি বলবো মাথায় রাখতে যে যখনই রিয়েল কথাটা আসবে, রিয়েল মিনস অ্যাডজাস্টেড টু ইনফ্লেশন। আমরা পরে দেখবো যে ইনফ্লেশন কি। ইনফ্লেশন মানে হচ্ছে বাজার দর যে ওঠানামা করছে, মহঙ্গাই যে বেড়ে যাচ্ছে কমে যাচ্ছে, সেটাকে বলা হচ্ছে ইনফ্লেশন। যখন কোনো জিডিপি ওই ইনফ্লেশনের সাথে অ্যাডজাস্ট করে করা হয়, দ্যাট ইজ কল্ড রিয়েল জিডিপি। আর যখন কোনো জিডিপি অ্যাডজাস্ট করে করা হয় না, সেটাকে বলা হয় নমিনাল জিডিপি অ্যাট কারেন্ট মার্কেট প্রাইস। মানে সেইখানেতে যেটা আসছে সেটাই, এখানে ইনফ্লেশন অ্যাডজাস্ট করে করা হয়নি। আমরা কিন্তু একটাই দেখি, আমরা দুটো দেখি না। আমরা এবার দেখে নিই এই যে রিয়েল জিডিপি বারবার বলছি অ্যাডজাস্টেড বাই ইনফ্লেশন, তাহলে ইনফ্লেশন কি করে করব, ইনফ্লেশন কেন হবে, কি করে হবে, ইনফ্লেশনকে অ্যাডজাস্ট কি করে করব, তাহলে হিসাবটা কি করে করব আমরা। এক্ষেত্রে একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি তোমাদেরকে। ধরো 2020 সালে 20 ইউনিট প্রোডাকশনের যা দাম ছিল, দাম হচ্ছে 200 টাকা। মানে 20 ইউনিট প্রোডাকশন করতে গেলে 20 ইউনিট যদি প্রোডাকশন করতে হতো, তাহলে 20 ইউনিট প্রোডাকশনটা করার পর যখন আমি সেটাকে সেল আউট করতে যেতাম, তখন আমি দাম পেতাম হচ্ছে 200 টাকা পার ইউনিট। 10 টাকা করে আমি বিক্রি করতে পারতাম, আমি 200 টাকা পেয়ে যেতাম। 2022 সালে ধরো প্রোডাকশনটাও বেড়ে গেল আমার আমার 22 সালে 20 ইউনিট থেকে বেড়ে 50 ইউনিট প্রোডাকশন হলো। তাহলে 50 ইউনিট প্রোডাকশন বাড়লো, মানে 30 ইউনিট প্রোডাকশন বাড়লো। টোটাল ইউনিট অফ প্রোডাকশন 50 ইউনিট। যখন আমি মার্কেটে বেচতে যাচ্ছি তখন দেখছি যে দাম বেড়ে গেছে, সমস্ত কিছু বেড়ে গেছে, 10 টাকার জায়গায় 15 টাকা পাচ্ছি। বাহ, খুব ভালো। তাহলে আমি যখন আমার প্রোডাকশনও বেড়েছে, দামও বেড়েছে, আমি দেখলাম 15 টাকার জায়গায় আমি বিক্রি করে আমি 750 টাকা পাচ্ছি, খুব 50 ইউনিট বিক্রি করে। তাহলে আমার ইমপ্রুভ হয়েছে বলতে পারি। 2025 সালে দেখে নি কি হচ্ছে। 2025 সালে কি হয়েছিল সেটা যখন দেখতে যাব, দেখলাম যে আমার ইউনিট প্রোডাকশনটা কোনোভাবে কমে গেছে, কিন্তু জিনিস দাম বাড়ার জন্য দামটা আমার বেড়ে গেছে। তাহলে আমি দেখতে পারবো যে 20 ইউনিট প্রোডাকশনটাই করছি আমি, জিনিসের দাম বেড়ে গেল, আমি সেম জিনিসটা বিক্রি করে 400 টাকা পাচ্ছি। তাহলে আমরা এখানে কি বলতে পারি, জিনিসের দাম বেড়েছে কিন্তু আমাদের প্রোডাকশন বাড়েনি। আমার টোটাল ভ্যালু কি বাড়লো না কমলো? টোটাল ভ্যালু যদি আমি আগের প্রোডাকশনের অনুযায়ী দেখি যে আগেও 20 ইউনিট ছিল কিন্তু জিনিসের দাম কম ছিল 10 টাকা, টোটাল ভ্যালু ছিল হচ্ছে 200 টাকা। এখন দেখছি 20 ইউনিট, জিনিসের দাম বেড়ে গেছে, প্রোডাকশন এক আছে, দেখছি যে তোমার টোটাল ভ্যালু হচ্ছে 200 টাকা। তাহলে কি বলতে পারি আমাদের জিডিপি ইমপ্রুভ হয়েছে, জিডিপিটা বেড়েছে, 200 ছিল 400 হয়ে গেছে? এটা ভ্যালু অনুযায়ী বেড়েছে, দামেতে বেড়েছে, কিন্তু অ্যাকচুয়ালি বাড়েনি। অ্যাকচুয়ালি কিন্তু 20 ইউনিট প্রোডাকশন তখন ছিল, এখন আমার 20 ইউনিট প্রোডাকশন আছে। আশা করছি আমি নমিনাল জিডিপি আর রিয়েল জিডিপির ডিফারেন্সটা বোঝাতে পারলাম। যদি না বুঝতে পারো তাহলে আমাকে জানাও, আমি তোমাদেরকে নেক্সট ভিডিওতে আবার বুঝিয়ে দেবো। আমি আর একবার রিপিট করে দিচ্ছি, 2020 সালে ধরে নিচ্ছি 20 ইউনিট প্রোডাকশন হয়েছে। 20 ইউনিট প্রোডাকশন যদি আমি 10 টাকা করে বাজারে বেচতে যাই, তাহলে আমি টোটাল যে দামটা পাবো সেটা হচ্ছে 200 টাকা। তাহলে আমি ধরে নিচ্ছি 200 টাকা আমার হচ্ছে টোটাল দাম। তাহলে আমি বলতে পারি যে আমার জিডিপিটা 200 টাকা হয়েছে। 2022-এ
প্রোডাকশন বেড়েছে, জিনিসের দামও বেড়েছে, তাহলে 50 × 15 করলে 750, তাহলে আমার 200 ছিল, 200 থেকে 750 হয়েছে। বাহ, খুব ভালো কথা, বেড়েছে। এবার 2025-এ আমি যখন দেখতে যাব, তখন আমি আবার দেখছি যে আবার 20 ইউনিট প্রোডাকশন হচ্ছে, মানে সেম অ্যাজ 2020, কিন্তু দাম আমার বেড়ে গিয়ে 20 টাকা হয়ে গেছে। তাহলে আমি বেচতে গিয়ে পাচ্ছি হচ্ছে 40 টাকা। তখন আমি দেখবো, বাহ, 2020-তে আমি পেয়েছি 200 টাকা, এখন পাচ্ছি 40 টাকা, তাহলে তো আমার দাম তো বেশিই পাচ্ছি আমি। কিন্তু দাম বেশি পেলে কি আমার প্রোডাকশন সবকিছু কি বেড়েছে? বাড়েনি। দ্যাট মিনস আমার প্রোডাকশনটা কিন্তু বাড়েনি, প্রোডাকশনটা একই আছে। দ্যাট মিনস আমার ভ্যালু বেড়েছে, কার্যক্ষমতাটা বাড়েনি, বা আমার ইমপ্রুভমেন্ট হয়নি। ইনফ্লেশনের জন্য, বাজার দর বাড়ার জন্য দামটা বেড়ে গিয়ে বেশি টাকা পাচ্ছি, কিন্তু জিনিস আমার কাছে ওই 2020 সালের মতনই রয়েছে। রেট ইনক্রিজ করেছে, বাট প্রোডাকশন ইনক্রিজ করেনি। তাহলে বলতে পারি জিডিপি আমার ইমপ্রুভ করেনি। আশা করছি বোঝাতে পারলাম। এক্ষেত্রে আমরা যখন টোটাল বাজেটটা হিসাব করি, টোটাল সবকিছু দেখি আমরা প্রত্যেক বছর, আমরা কিন্তু সব সময় একটা ভ্যালুতে দেখি। বাজেটের ক্ষেত্রে যখন দেখা হয় তখন কিন্তু আমরা নমিনাল জিডিপিতে দেখি। যখন ক্যালকুলেট করি তখন কিন্তু আমরা রিয়ালে ক্যালকুলেট করি। আমরা যখন রিয়াল জিডিপিতে ক্যালকুলেট করি তখন নমিনাল জিডিপি থেকে আমরা ইনফ্লেশনটাকে বাদ দিয়ে দিই। কিন্তু যখন আমরা বাজেট পেশ করি বা বাজেট দেখি, তখন আমরা ওটাকে ওরকম ভাবেই দেখি, নমিনালটাকেই দেখি, কারণ আমাদের তখন বাজার দরটা জানতে লাগবে। ঠিক আছে। জিডিপি গ্রোথ কি? জিডিপি গ্রোথ মানে হচ্ছে ইকোনমিক গ্রোথ, যেখানে অ্যাকচুয়াল জিডিপিটা আমরা দেখতে পাই। আমি একটু আগে যে উদাহরণটা দিয়ে তোমাদের বোঝালাম, এখানে কিন্তু আমার জিডিপি গ্রোথ হয়নি, ভ্যালু গ্রোথ হয়েছে, জিডিপি বাড়েনি। ঠিক আছে। আর রিসেশন কি? যেখানে রিয়েল জিডিপি কমে যায়, পড়ে যায়, যখন মন্দা চলে। একটু আগেই তোমাদের এনএফআই এটা বোঝালাম, এখানে নতুন করে কিছু বোঝানোর নেই। আর একটা আমাদের জিনিস মাথায় রাখতে হবে, যে নন রেসিডেন্ট ইন্ডিয়ানস আছে, যারা ইনকাম করছে, তাদের কিন্তু আমরা ক্যালকুলেট করতে পারি না ইন্ডিয়ার জিডিপির মধ্যে। মানে এনআরআই ডাজেন্ট ক্যালকুলেট ইন ইন্ডিয়ান জিডিপি। ঠিক আছে, এনআরআই কিন্তু ইন্ডিয়ান জিডিপিতে ক্যালকুলেট হয় না, এটা আমাদের মাথায় রাখতে হবে। এরপর আমরা দেখব হচ্ছে নেট ন্যাশনাল প্রোডাক্ট, ন্যাশনাল ইনকাম, নেট ন্যাশনাল ইনকাম। যদিও বা এই প্রত্যেকটা জিনিস কিন্তু সেম। নেট ন্যাশনাল প্রোডাক্ট কি? যেটা আমি প্রোডাকশনটা পাচ্ছি, সেটা কি করব, নিয়ে বেচে দেবো, বিক্রি করব, সেল করব, গুডস অ্যান্ড সার্ভিসের। তাহলে কি পাবো? ইনকাম পাবো। তাহলে আমি ন্যাশনাল ইনকাম পেয়ে গেলাম। নেট ন্যাশনাল প্রোডাক্ট পাচ্ছি, ন্যাশনাল ইনকাম বিক্রি করে যেটা পাচ্ছি, সেটা আমি ন্যাশনাল ইনকাম পেয়ে যাচ্ছি। সেখান থেকে আবার যদি নেট বার করতে হয়, তাহলে আমি যা বাদ দেওয়ার বাদ দেবো, বাদ দিয়ে আমি ওখান থেকে ইনকাম করব। সবসময় একটু আগেই তোমাদেরকে বললাম, নেট থেকে যদি আমাদের নেট যদি জানতে হয়, তাহলে আমাদের গ্রস থেকে কিছু একটা বাদ দিতে হবে। তাহলে কি বাদ দিতে হবে? অলওয়েজ ডেপ্রিসিয়েশন বাদ দিতে হবে। আজকে আমি ধরো যে ট্যাবটায় পড়াচ্ছি, যখন যে ট্যাবটা কিনেছিলাম, এই ট্যাবটার ধরো 10 টাকা দাম নিয়েছে। এটা 2020 সালে ধরো কেনা, আজকে 2025 সাল হয়ে গেছে। তাহলে কি আজকেও আমি এটার দাম 10 টাকা পাবো? আমি তো দীর্ঘ 5 বছর ধরে এটাকে ইউজ করে এখানে এসেছি। তাহলে আমার এই দামটা কিন্তু কমে যাবে, কমে গিয়ে হয়তো 6 টাকা, 7 টাকা, 5 টাকা হয়ে যাবে। এই যে কমে গেল জিনিসটা, কারণ কমলো কেন? এটার ক্ষয় হয়েছে, ইউজ করেছি, ব্যবহার করেছি, সেইটাকে বলা হচ্ছে এখানে ডেপ্রিসিয়েশন। তাহলে যখন আমি কোনো নেট থেকে গ্রস থেকে নেটে যাবো বা নেট জানতে চাইবো, তখন আমাকে ডেপ্রিসিয়েশনটা বাদ দিতে হবে। তাহলে আমি যখন ন্যাশনাল প্রোডাক্ট জানতে চাইবো, জিএনপি গ্রস ন্যাশনাল প্রোডাক্ট থেকে আমি যখন এনএনপি তে যেতে চাইবো, নেট ন্যাশনাল প্রোডাক্টে যাব, তখন আমি কি বাদ দেবো? জিএনপি থেকে ডেপ্রিসিয়েশনটা বাদ দিয়ে দেবো। বোঝাতে পারলাম? আশা করছি বোঝাতে পারলাম। ঠিক তেমনি যখন ন্যাশনাল ইনকাম থেকে নেট ন্যাশনাল ইনকামে যাব,
তখনই আমি ডেপ্রিসিয়েশনটা বাদ দিয়ে দেবো। এখানে জিডিপি অ্যাট মার্কেট প্রাইস একটু আগেই বললাম, জিডিপি অ্যাট মার্কেট প্রাইস যখন জানতে চাইবো তখন জিডিপি অ্যাট ফ্যাক্টর কস্ট প্লাস ট্যাক্স প্লাস সাবসিডি, এইগুলো তোমরা যত পড়বে যত রিভাইজ দেবে আস্তে আস্তে কনসেপ্টটা এটা সেডিমেন্টেড হতে থাকবে। হলো। এরপর যদি আমাকে নেট ন্যাশনাল প্রোডাক্ট অ্যাট ফ্যাক্টর কস্ট কেউ বার করতে দেয়, তাহলে মার্কেট প্রাইস আর ফ্যাক্টর কস্ট আশা করছি বোঝা গেছে। মার্কেট প্রাইস জানতে গেলে কি করব আর ফ্যাক্টর কস্ট জানতে গেলে কি করব। যদি আমায় কেউ নেট ন্যাশনাল প্রোডাক্ট অ্যাট ফ্যাক্টর কস্ট বার করতে দেয়, তাহলে আমি কি করব? আমি করব হচ্ছে নেট ন্যাশনাল প্রোডাক্ট অ্যাট মার্কেট প্রাইস। মার্কেট প্রাইস মানে কি? যখন গভর্নমেন্ট ট্যাক্স সাবসিডি এইসবগুলো চলছে, তাহলে আমি ওখান থেকে ট্যাক্সটা বাদ দিয়ে দেবো আর সাবসিডিটা বাদ দিয়ে দেবো। দিলে আমি পেয়ে যাব হচ্ছে নেট ন্যাশনাল প্রোডাক্ট অ্যাট ফ্যাক্টর কস্ট। এ দেখো, মার্কেট প্রাইস বার করতে গেলে আমাকে ফ্যাক্টর কস্ট থেকে সাবসিডিটা বাদ দিতে হয়। ফ্যাক্টর কস্ট মানে হচ্ছে অ্যাকচুয়াল যে কস্টটা আমার পড়ছে, দাম বেশি হয়ে গেছে, গভর্নমেন্ট ভর্তুকি দিচ্ছে, তাই লোকে কম পয়সায় কিনতে পারছে। ঠিক আছে। এরপর আমরা কি দেখবো? পার ক্যাপিটা ইনকাম। একটু আগেই বললাম ন্যাশনাল ইনকাম। ন্যাশনাল ইনকাম মানে পুরা গোটা নেশনের ইনকাম। নেট মানে বাদ তার দিয়ে যেটা দাঁড়াচ্ছে। পার মানে পার হেড আমরা কথাটা ইউজ করি, পার ক্যাপিটা ইনকাম। পার ক্যাপিটা ইনকাম মানে হচ্ছে কিভাবে আমরা ওটা ক্যাপিটালের ক্ষেত্রে ইউজ করতে পারি। আমরা নেট পার ক্যাপিটা ইনকাম দেখতে গেলে ন্যাশনাল ইনকামকে আমরা ব্যবহার করে থাকি, মানে ন্যাশনাল ইনকাম বাই জিডিপি যখনই করব না কেন আমাদের পার ক্যাপিটা ইনকাম আমরা পেয়ে যাব। আর ঠিক সমানভাবে পার ক্যাপিটা ইনকামের বদলে যদি পার জিডিপি বার করতে চাই, তাহলে আমি যখন জিডিপি বার করতে চাইবো পার ক্যাপিটা, তখন জিডিপি ডিভাইডেড বাই পপুলেশন। পপুলেশন কেন? সবাই মিলে তো এটাতে কন্ট্রিবিউট করছে, সবাই মিলে তো গুডস অ্যান্ড ফাইনাল প্রোডাক্ট যেটা আসছে সেটা তারপরে যে ভ্যালুটা আসছে সেই ভ্যালুটা জিডিপিটা ক্যালকুলেট হচ্ছে, তাহলে পপুলেশনটা বাদ দিয়ে দেবো। এখানে আর দুটো ছোট ছোট পয়েন্ট আছে, দুটো পয়েন্ট হলো চটপট দেখে নিই। দুটো পয়েন্টের মধ্যে একটা পয়েন্ট হচ্ছে পোটেনশিয়াল জিডিপি, একটা হচ্ছে জিডিপি ডিফলেটার। পোটেনশিয়াল জিডিপি মানে কি? আমরা কথাটা পড়লেই বুঝতে পারছি, একটা কোনো জায়গার বা কোনো সাপোজ আমার বাড়ির যদি আমি পোটেনশিয়াল জিডিপি বার করতে চাই বা আমার যদি পোটেনশিয়াল জিডিপি বার করতে চাই, তাহলে আমি পোটেনশিয়ালি কতটা কাজ করতে পারি। মানে সাপোজ আমি 12 ঘন্টা পড়তে পারি, এটা আমার পোটেনশিয়াল, আমি পড়ছি হচ্ছে 4 ঘন্টা। ঠিক আছে। তাহলে আমি ডেফিনেশনটা একবার দেখে নিই। রিয়েল ভ্যালু অফ গুডস অ্যান্ড সার্ভিস, তাহলে কার রিয়েল ভ্যালু? গুডস অ্যান্ড সার্ভিস দ্যাট ক্যান বি প্রডিউস when a country's factor of production, সেই দেখো আবার ফ্যাক্টর অফ প্রোডাকশন, কোন ফ্যাক্টর অফ প্রোডাকশন? সেই চারটে ফ্যাক্টর অফ প্রোডাকশন আর ফুললি এমপ্লয়েড। যখন এই চারটে ফ্যাক্টর অফ প্রোডাকশন এক্স ওয়াই জেড আর এ, এরা ফুললি এমপ্লয়েড থাকবে, মানে এখানে কোনো ভ্যাকেন্ট কেউ থাকবে না, তখন যে আউটকামটা বেরোবে সেটাকে আমরা বলবো হচ্ছে পোটেনশিয়াল জিডিপি। এবার এটা তো কোনোদিনও হয় না। এই এক্স ওয়াই জেড আর এর মধ্যে যদি ধরে নিই আমি 100 জন আছে, তাহলে দেখবো আমি এখানে তোমার 40 জন কাজ করছে, 60 জন ভ্যাকেন্ট রয়েছে। তাহলে আমাদের জিডিপি কি কোনো সময় পোটেনশিয়াল জিডিপিতে যায়? যায় না। এটা আমাদের একটা ফল্ট বলতে পারো। তাহলে আমাদের শুধু বাকি রইলো জিডিপি ডিফলেটার, লাস্ট বাট নট দ্য লিস্ট। এটা চলো আমরা চটপট দেখে নিই। ইট ইজ দ্য মোস্ট কম্প্রিহেন্সিভ ইন্ডিকেটর। এটা একটা ইন্ডিকেটর, একটা জিনিসকে ইন্ডিকেট করে। কি ইন্ডিকেট করে বা কিভাবে ইন্ডিকেটর কাজ করে? টু মেজার ইনফ্লেশন। আমরা এটার দ্বারা ইনফ্লেশনকে মেজার করতে পারি, কারণ এই জিডিপি ডিফলেটারটা কভার করছে অল গুডস অ্যান্ড সার্ভিসেস প্রাইস। সমস্ত গুডস অ্যান্ড সার্ভিসেস এর যে প্রাইস লিস্টটা আছে সেটা এই জিডিপি ডিফলেটারটা কভার করছে। যার জন্য কি হচ্ছে, আমাদের যে ছোট ছোট যে চেঞ্জ গুলো হচ্ছে সেই চেঞ্জ গুলোকে ট্র্যাক করতে আমাদের হেল্প করছে। ইন কনজামশন প্যাটার্ন অ্যান্ড ইনভেস্টমেন্ট প্যাটার্ন, কিভাবে আমরা কনজাম করছি, কিভাবে আমরা ইনভেস্ট করছি, এই ডেটাটা কোয়ার্টারলি কালেক্ট করা হয়। ব্যাস, মোটামুটি তোমাদের এনআইএ তে
এইটুকুই আছে ন্যাশনাল ইনকাম অ্যাকাউন্টিং এ। আরো ছোট ছোট অনেক কিছু জিনিস আছে যেগুলো আপাতত এখন তোমাদের এড়িয়ে গেলেও চলবে, কারণ আমি যা তোমাদেরকে কন্টেন্ট দিচ্ছি সেটা পুরোটাই ডিপেন্ড করছে প্রিভিয়াস ইয়ারের উপরে। সবাইকে থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য, আমাকে এতটা আহ, ভালোবাসা দেওয়ার জন্য। আমি চাইবো যে ভিডিওটা তোমরা পুরোটা দেখো, আমাকে জানাও, তাহলে আমিও ইমপ্রুভ করতে পারবো আর তোমাদের ইমপ্রুভমেন্টে সাহায্য করতে পারবো। চলো তাহলে আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। আমি এর মধ্যে একটা শর্ট ভিডিও প্রোভাইড করতে চলেছি, হাউ টু মেক দ্য জার্নাল। থ্যাংক ইউ ভেরি মাচ। চলো, যাদের পছন্দ হচ্ছে, যাদের ভালো লাগছে, তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। যারা সিরিয়াল অ্যাসপিরেন্ট আছো তারা নিচে কমেন্টে জানিও ভিডিওটা কেমন লাগছে।